হাই লিসেনার অ্যান্ড ভিউয়ার্স, যারা শুনছেন এবং দেখছেন ভয়.com, তাদের সবাইকে আমাদের এই ভয়.com পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, এই জন্য বললাম যে আমাদের এই অনুষ্ঠানে নতুন একটি এপিসোড যোগ হচ্ছে। সেটা হচ্ছে আমরা ইতিমধ্যেই আরেকটি নতুন এপিসোড চালু করেছি আমাদের ভয়.com-এর একটি অংশীদারত্ব হিসাবে। সেটি হলো আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মুভিগুলো বাংলায় এক্সপ্লেন করে তোমাদেরকে উপহার দিচ্ছি। আর সেই জন্য তোমরা যারা আমাদের ভয়.com শুনছো, এখন থেকে তোমরা আমাদের এই চ্যানেলটি দেখতে পারবে। সুতরাং সবাই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং ফলো দিয়ে রাখবে, যেন যেটাই আমরা ছাড়ি যেন তোমরা অতি সত্বর পেয়ে যাও। তো ঠিক আছে, আজকে আবারও আমি আসলাম। আমি অ্যাডভোকেট সৌরভ শাহিন। এর আগেও আমি আমার পরিচয় তোমাদেরকে দিয়েছি। মূলত এই অনুষ্ঠানের স্বত্বাধিকারী আমি নিজেই। আমি আইন পেশার পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু সময় তোমাদেরকে সময়টা দিয়ে থাকি। মূলত আমার জীবনে ঘটে যাওয়া অনেক সুন্দর সুন্দর এবং বাস্তব ঘটনা সহ আরও যেসব ঘটনা আমার কাছে ইমেল আসে, সেগুলো মূলত তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এবং যারা কোনো আইনি পরামর্শ চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি যতটুকু শিখেছি, আমি যতটুকু প্র্যাকটিস করছি, তোমাদেরকে আমার দক্ষতার উপর ভিত্তি করে তোমাদেরকে আইনি সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমাদের অনুষ্ঠানে সরাসরি অ্যাটেন্ড করতে চাও, সরাসরি স্টুডিওতে আসতে চাও এবং সরাসরি তোমাদের জীবনে ঘটে যাওয়া বাস্তব ভয়ঙ্কর সব গল্পগুলো শেয়ার করতে চাও, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের কমেন্ট বক্সে সব কিছু দেওয়া আছে অ্যাড্রেস, সেখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এবং অবশ্যই যদি সেটা প্রচারযোগ্য হয়, বাস্তবসম্মত হয়, অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে, আমাদের চ্যানেলে তোমাদের ঘটে যাওয়া যাবতীয় সকল ঘটনা তুলে ধরবো। কেমন? তো যা হোক, আজকে যে ঘটনাটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটি অবশ্যই আমার জীবনে ঘটে যাওয়া সত্য এবং বাস্তব ঘটনা। আমি অনুষ্ঠানের প্রথম থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করে আসছি যে আমার লাইফটা কেমন ছিল। মূলত আমি অ্যাডভোকেট হওয়ার আগে আমার লাইফটা ছিল অনেক স্ট্রাগল লাইফ। আমি জীবনে অনেক অনেক কষ্ট করেছি এবং অনেক চাকরি করেছি। বিশেষ করে আমার চাকরিগুলো ছিল কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিগুলোতে। তো তেমনই একটি ঘটনা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো শুনি আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি। আমার প্রথম জীবনে চাকরি ছিল প্রাণ আরএফএল গ্রুপ, এবং সেটা ছিল সিলেট জেলার সুনামগঞ্জ জেলায়, মানে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। সরি, আমি আসলে বলতে উলটপালট হয়ে গেছে কথাটা। আমার সিলেট জেলার সুনামগঞ্জ একটা জেলা আছে। তো যাই হোক, আবারও ভুল করে ফেলছি। সিলেট বিভাগের সুনামগঞ্জ একটা জেলা শহর। তো তখন আমি মার্কেটিং কোনো কাজ ঠিকমতো জানি না। আমি পরীক্ষা দিই এবং চাকরিও পেয়ে যাই। তো আমি সিলেটে যাই এখান থেকে। যেহেতু আমার বাড়ি নাটোরে, আমি নাটোর থেকে রওনা দিই সিলেটের উদ্দেশ্যে। অনেক লম্বা পথ আমি পাড়ি দিই। জীবনের প্রথম এত দূরত্বে আমি যাই, এবং সেখানে আমি নাইটের বাসে গিয়ে সকালবেলায় আমি সেই সিলেট শহরে পৌঁছাই এবং সেখান থেকে আমার যে কর্মস্থল সুনামগঞ্জ, সেখানে উদ্দেশ্যে রওনা দিই। তো জায়গাটা এত দূরত্ব ছিল, তো আমি একটু ঠাহর করতে পারছি যে প্রায় আমার যেটা মনে হয়েছে, তখন আমার বয়স অল্প ছিল, আমার মনে হয়েছে যে সিলেট থেকে সুনামগঞ্জের দূরত্ব হবে প্রায় 90 কি 95 কিলো। এটা আমার আইডিয়া, অতটা আমার মনে নেই, আমি শিওর বলতে পারছি না। সুনামগঞ্জ জেলাটা ছিল মূলত হাওর অঞ্চল, অর্থাৎ যখন বর্ষাকাল থাকতো, আমরা যদি ড্রোন ক্যামেরার উপর থেকে দেখি তাহলে দেখা যাবে যে বিশাল এক সমুদ্রের মধ্যে ছোট্ট একটি জেলা। বর্ষাকালে এতটাই পানিতে ফুলে ফেঁপে ওঠে সুনামগঞ্জ জেলা, এবং বর্ষাকালে বেশিরভাগ সময়ই সুনামগঞ্জে বন্যা হয়ে যায়। আমি যখন ছিলাম তখন বন্যা 2বার দেখেছি। তখন বন্যা কি ততটা বুঝতাম না। তো সেখানে আমার যে ডিলার পয়েন্ট ছিল, তিনি একজন পত্রিকা সম্পাদক ছিলেন। আমার নামটা খেয়াল নেই। তো যা হোক, আমি রাত্রে দিনের বেলা তার কাছে যাই এবং পরিচয় দিই এবং আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে আমি দেখাই। তো আমাকে থাকার ব্যবস্থা করা হয় তারই ডিলার পয়েন্টে। তার দোতলায় একটা রুম ছিল, সে রুমেই আমি তখন থেকে যাই। তো যা হোক, কিছুদিন কাজ করার পর সবাই আমাকে বলে একটি ম্যাচ দেখার জন্য।
তো সেখানকার যে ডেলিভারি ম্যান ছিল সে ছিল খুব দুর্দান্ত এবং চালাক প্রকৃতির। সে আমাকে রুম খুঁজতে সহায়তা করে। সে আমাকে 6 তলা বিশিষ্ট একটি মেসে আমাকে নিয়ে যায়। মেসটি দেখে আমার খুব ভালো লাগে, খুব পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেই 6 তলা মেসটি ছিল সুরমা নদীর পাড়ে অবস্থিত। তার পাশ দিয়েই সুরমা নদী বয়ে গেছে। আমার যে রুমমেট ছিল সে ছিল হিন্দু। তার বয়স আনুমানিক আমার 3 গুণ ছিল বেশি। তো দেখবেন যারা বয়স্ক ব্যক্তি তারা ঘুমের ঘরে অনেক নাক ডাকে এবং খুব বিরক্তকর অবস্থা সৃষ্টি করে। তখন আমি খুব তরুণ এবং ইয়াং, তো তার সঙ্গে আমি ম্যাচ করতে পারছিলাম না। আমার খুব বিরক্ত বোধ হতো লোকটির উপরে। লোকটি যখন ঘুমাতো নাক ডেকে তখন আমি জেগে থাকতাম, আর তাকে দেখে আমার খুব রাগ হতো। তো আমার পাশে আরো যে রুমগুলো ছিল প্রত্যেকটি রুমে তখনকার অনেক স্কুল কলেজের ছাত্ররা থাকতো। তো তাদের বয়সের সঙ্গে আমার বয়সটা ম্যাচ করতে বিধায় বেশিরভাগ সময় তাদের সঙ্গে আমি আড্ডা মেটাতাম এবং তাদেরকে ওই লোকটির কথা বলতাম। আমার এই কথা শুনে অন্য একটা রুমের একটা ছেলে বলল যে সে আমার সাথে রুম শেয়ার করবে আর এই বয়স্ক লোকটিকে আমার রুম থেকে তাড়াবে। যথারীতি আমরা একটা পরিকল্পনা করলাম এটাকে কিভাবে তাড়ানো যায়। তো এই দায়িত্ব দিলাম খুবই দুষ্ট একটা ছেলে। তার বাড়ি ছিল সুনামগঞ্জ দিরাই যথাসম্ভব। ছেলেটি ছিল কালো প্রকৃতির, দাঁতগুলো ছিল বড়, ততটা ভালো চেহারা ছিল না। যে কোনো লোক তাকে যদি অন্ধকারে দেখে ভয় পেয়ে যাবে, এমন একটা ভয় মার্কা চেহারা তার ছিল। তো তার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ করে ওঠে। তো সে আমাকে বলে যে ওই লোকটিকে তাড়ানোর দায়িত্ব তাকে দেওয়ার জন্য। যেহেতু আমি তারপর অসন্তুষ্ট ছিলাম, তো তাকে যথারীতি আমি দায়িত্ব দিই এবং তাকে বলি আজ থেকে এই রুমে এই ছেলেটি থাকবে। মজার বিষয় হলো ছেলেটি এতটাই দুষ্ট ছিল আর এতটাই রোমান্টিক ছিল। সে শুয়ে আছে, তার বালিশের নিচে একটি যে কাটার যাকে বলা বটি, আমরা গ্রাম্য ভাষায় বটি বলি, মাছ বা তরি তরকারি সবজির কাটে সেটাকে, ওটা নিয়ে শুয়ে আছে। তো আমরা সবাই সেদিন পরিকল্পনা করেছি যে আজকে সে ভয় দেখাবে, ভয় দেখে মূলত লোকটাকে এই রুম থেকে তাড়াবে। তো যথারীতি সে আমাদেরকে বলে যে যদি কেউ চিৎকার করে ওঠে তখন যেন আমরা সেখানে যাই। রাত তখন আনুমানিক কত হবে 3টা। ও একটা কথা বলতে ভুলে গেছি, যে লোকটা আমার সাথে ছিল সে অনেক উচ্চশিক্ষা শিক্ষিত ছিল এবং সে ইংলিশে যথাসম্ভব ডিগ্রি, তখন সে অনার্স ছিল না, ডিগ্রি ছিল, অনার্সের ডিগ্রি কমপ্লিট করা, কিন্তু তার চাকরি না হয় সে টিউশনি করে তার জীবনযাপন করত এবং সে আনমেরিড ছিল। আর লোকটির গায়ে খুব দুর্দান্ত দুর্গন্ধ ছিল। লোকটি খুব অপরিষ্কার এবং কি বলবো যে খাচ্চর টাইপের একজন ছিল, যেটা আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারি নাই। যথারীতি যাকে দায়িত্ব দেওয়া হয় সেই ছেলেটি ঠিক তার মতোই খাচ্চর ছিল। তো সেই ছেলেটি রুমে ঘুমানোর ভান করে থাকে, কিন্তু সে তো ঘুমায় নাই, কারণ তার সঙ্গে আমাদের কথাবার্তা আগে হয়েছিল। রাত আনুমানিক 2:30 কি 3টা হবে। লোকটি নির্ঘুম ঘুমে এবং নাক ডাকা শুরু করে, কারণ যেহেতু আমি রুম ছিলাম আমি তো জানি। তো তদ্রূপ ওই দুষ্ট ছেলেটা যেহেতু ঘুমের ভান করে আছে তখন তার কানে নাক ডাকা শব্দ আসে। সে যথারীতি রুমের লাইটটি অফ করে দেয়। আর যারা ম্যাচে থাকছেন ভালো ম্যাচগুলো দেখবেন রাস্তার চলাচলে যে রাস্তা থাকে ফ্ল্যাটের মাঝখানে, তো লাইট একটা জ্বালানো থাকে রুম ছাড়াই। তো সে আলোটা অনেক সময় রুমের মধ্যে অল্প অল্প আসে। অল্প আলোতে ছেলেটিকে দেখা যাবে, এমন একটা আলো আমার সে রুমে প্রবেশ করে। ওই দুষ্ট ছেলেটি যথারীতি হাতে সেই কান্তি অর্থাৎ যে কাটার বটি যাকে বলা হয় সেটা নিয়ে পজিশন মতো তার দাঁড়িয়ে আছে তার মাথার সামনে।
বলুন সেই সময় যদি কোনো ব্যক্তি ঘুম থেকে দেখে যে কোনো একটা ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে সে ব্যক্তির কেমন হতে পারে? তো যা হোক, ছেলেটি তার পজিশন নিয়েই সে খাচ্চ লোকটির মাথার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে সে আবল তাবল বলা শুরু করছে। এটা তো আমাদের শেখানো ছিল। তো অটোমেটিক্যালি কানের কাছে যদি কেউ ডিস্টার্ব করে, সে যতই ঘুমাক না কেন একসময় সে জায়গা পাবে। লোকটি হঠাৎ জায়গা পেয়ে দেখে যে তার সামনে কোনো একটা কুৎসিত কদাকার ছেলে চোখ বড় বড় করে সেই তার পজিশনে কি বলবো যে তার অস্ত্র টেনে দাঁড়াই আছে। লোকটি চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও 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 বলে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ পরে যেতেই সেই ছেলেটি দরজা খুলে দেয়। তো লোকটি দেখি সেন্সলেস হয়ে পড়ে গেছে, সে এতটাই ভয় পায়। তো প্রত্যেকটি ম্যাচের তো একজন ম্যানেজার থাকে, আর যেহেতু আমরা খুব বড় ম্যাচে ছিলাম, তো আমাদের ভয় ছিল যে যদি সেই লোকটি ম্যানেজারের কাছে বিচার দেয় তাহলে তো সমস্যা হতে পারে। তো যাই হোক, সকাল হলো। লোকটি প্রতিনিয়ত 10টার দিকে বের হয়ে যায় টিউশনি করতে। লোকটি বের হয়ে গেল। তো আমরা তো অপেক্ষায় আছি যে হয়তো বা কোনো একটা কিছু ঘটবে, আমাদের নামে কোনো সালিশ হবে, বিচার দেবে। লোকটি কোনো কিছু করলো না। সন্ধ্যায় ফিরে আসার পর আমাকে ডাকলো। তো আমি, যেহেতু সেটা আমার রুম ছিল, আমি রুমে গিয়ে বসলাম। সে আমার সঙ্গে অনেক কথাবার্তা বললো। তো লোকটার কথা শুনলে আমার খুব খারাপ লাগলো যে আসলে তার সাথে এই ধরনের ঘটনা করাটা ঠিক হয় নাই। তো আমি তাকে বললাম যে রুমটি ছেড়ে দেওয়ার জন্য। তো সে অটোমেটিক্যালি সে বললো ঠিক আছে, সে আর থাকবে না, আমার রুমটি সে ছেড়ে দেয়। তো ওই যে ছেলেটি ভয় দেখেছিল, তো মূলত সে আমার রুমমেট হয়। ছেলেটি দেখতে কুৎসিত হলো, খুব মজার একটা ছেলে ছিল। সে মানে কি বলবো যে মজা রাখতে পারতো সবাইকে, আমার মতোই ছিল। তো আমরা সবাই প্ল্যান করলাম আমরা বেড়াতে যাব। তো একটি কথা না বললেই নয়, আমি যে ম্যাচে ছিলাম সে ম্যাচ থেকে যদি আমরা ছাদে বা বেলকনিতে দাঁড়াতাম, আমি 3 তলায় ছিলাম। 3 তলায় বেলকনিতে দাঁড়ালে আমরা দেখতে পেতাম বড় বড় পাহাড়। ভারতে যে পাহাড়গুলো সেগুলো দেখা যেত, কারণ সিলেট, সুনামগঞ্জ কিংবা মৌলভীবাজার, শ্রীমঙ্গল এগুলো মূলত পাহাড় ঘেঁষা এলাকা এবং তার পরপরই ভারতের সীমানা। তো সেখান থেকে আমরা ভারতের সব কিছু দেখতে পেতাম অনেক দূর থেকে, ছোট ছোট দেখা যেত। তো আমরা প্ল্যানিং করলাম যে আমরা সবাই মিলে আমরা সেই পাহাড়ে ঘুরতে যাব। তো যথারীতি যে কথা সেই কাজ, আমরা সবাই মিলে চাঁদা তুললাম এবং সেখানে যাওয়ার জন্য কিছু খাবার তৈরি করলাম। আমি রান্না করতে পারতাম কম বেশি, তো আমি বললাম ঠিক আছে চলো আমরা রুটি তৈরি করে নিই এবং সাথে কিছু মাংস জাতীয় কিছু আমরা নেই। তো সবাই হালকা পাতলা চাঁদা দিয়ে আমরা মূলত আমাদের অনুষ্ঠানটি সাজিয়ে নিলাম। পরদিন আমরা সবাই রওনা দিলাম আমাদের সেই পাহাড়ের গন্তব্যে। আজকে যে ঘটনাটি বলছি, এই ঘটনা মিনিমাম আজ থেকে এই ঘটনা হবে 2007 কি 8 সালের। তো আমি যাচ্ছি ওদেরকে নিয়ে। তো আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে একটা চাকমা এলাকায় যাব। সেই চাকমা এলাকায় একটা নদী পড়ে, বিশাল নদী। মূলত আমরা সেই নদীতে গোসল করতে যাব। যেহেতু আমরা সবাই ইয়াং ছিলাম, আমাদের চিন্তা ভাবনা ছিল এরকম উস্কো চিন্তা ভাবনা, যেটা আসলে কি বলবো যে সবার সাথে ম্যাচ করবে না। আমরা যথারীতি সকালে রওনা দিই। প্রথমে আমাদের সেই সুনামগঞ্জের সুরমা নদীটি আমাদের নৌকা করে পাড়ি দিতে হয়। আমরা যথারীতি নৌকা করে পাড়ি দিই। নৌকা করে পাড়ি দিতে দিতে আমরা তীরে যে কি বলবো যে ওপারে যা উঠি। তো যেহেতু মেঠো পথ, গ্রাম্য এলাকা, আমরা সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। সঙ্গে অনেক দুষ্ট বালক ছিল। আসলে দুষ্ট বালকরা থাকলে মূলত এর কাছে ঢিল দেবে, ওর চালে ঢিল মারবে, কাউকে দেখলে ইপ্রিজিং করবে, এটাই স্বাভাবিক। তো কেউ কোনোটা কিছু বাকি রাখলো না করার। কাউকে আমি আটকে রাখতে পারছিলাম না, যে যার মতো করে দুষ্টামি রত ছিল।
তো আমরা হাঁটতে 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 যেতে থাকি। তো সে সময় আমরা যে পথে যাচ্ছিলাম, আমি আগে বলছি যে মেঠো পথ ছিল, কোনো গাড়ি ছিল না, কোনো যানবাহন ছিল না, হাঁটার পথ ছিল, একদম প্রত্যন্ত অঞ্চল, গ্রামের ভেতর দিয়ে যে রাস্তাটা। যথারীতি আমরা যাচ্ছি, এক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি। আমরা একটি ছোট মানে মিনি একটি পাহাড়ের মতো মাটি দিয়ে উঁচু করা ঢিপি যেটাকে বলা হয়, মূলত সেটার উপরে আমরা আশ্রয় নিই এবং আমরা বসে থাকি। আমি অনেক ক্লান্ত, সবাই অনেক ক্লান্ত, যে যাওয়ার মতো করে শুয়ে পড়ছে মাটির উপরে, এতটাই ক্লান্ত হয়ে গেছি। এখন অনেক পথ বাকি আমাদের পাড়ি দেওয়ার, কিন্তু আমাদের টার্গেট আমরা যাবই। তো ক্লান্ত শেষ করে আমরা আবার রওনা দিলাম। পা আর চলছে না, এতটাই ভারী হয়ে গেছে পা, এতটাই ক্লান্তি, মনে হচ্ছে চোখ জোরে ঘুম আসতেছে। আর যে কোনো একটু জায়গা, ঘুমানোর জায়গা পেলে আমরা ঘুমিয়ে পড়তাম, বিশেষ করে আমি খুব ঘুম কাতরে ছিলাম। তো যাচ্ছি, যেতে 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 আমরা আমাদের সে গন্তব্যে পৌঁছাই। সেই যেখানে আমরা গোসল করবো সেখানে পৌঁছাই। তো আমি নদীতে নামি নাই, কারণ নদীটা আমি খুব ভয় পেতাম। কারণ নদীতে অনেক কুমির থাকতো, অনেক ভয়ঙ্কর জলপ্রাণী থাকতো, সেটা আমাকে খুব ভয় লাগতো। আমি অতি সহজে নদীতে গোসল করতে চাই না, এখনো না, এবং পুকুরে গোসল করতে চাই না। আমার খুব ভয় লাগে। তো সাথে যারা ছিল তারা সবাই যে যার মতো করে ঝাঁপিয়ে পড়লো, কারণ গরম ছিল, গরমের আভাস ছিল। তো সবাই গোসল করছে। তো ওই সময় আমরা যে নদীতে গোসল করতে গিয়েছিলাম, সেই নদীর একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো চাকমারা গোসল করতো প্রায় অর্ধ উলঙ্গ হয়ে সেখানকার। তো সেই দৃশ্যগুলো ইয়াং ছেলেপেলে দেখে মজা নিত। সব যুবক যুবতী থেকে শুরু করে সব ধরনের মহিলারা সেখানে অর্ধ উলঙ্গ, যেটা শুধু বুকটা থাকতো আর নিচে শুধু একটু প্যান্টি পরা থাকতো। তো যাই হোক, তারা খুব মাস্তি করতেছে, আমি নামি নাই। আমি শুনছি ওদের কাছে গল্প যে তারা এই দৃশ্যগুলো দেখছে, কিন্তু আমি সেখানে গিয়েছিলাম না, ওদের মুখ থেকে শোনা। তো যাই হোক, আমি সবাইকে বলছিলাম যে তোমরা যেটাই করো কোনো ধরনের দুর্ঘটনা ঘটাবে না, যেন সবাই আমরা সুস্থভাবে আমাদের ম্যাচে ফিরতে পারি। তো যাই হোক, তারা সবাই আমার কমান্ডটা শুনছে, তারা কোনো ঘটনা ঘটা নাই, শুধু তারা চোখে দেখছে, দৃশ্যগুলো দেখে চলে আসছে। তো যথারীতি ওইখান থেকে আমাদের ম্যাচের দূরত্ব হবে প্রায় প্রায় 15 কিলো। 15 কিলো রাস্তা আমাদের হেঁটে যেতে হবে, আবার হেঁটে আসতে হবে। আস্তে 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 বিকেল গড়িয়ে যায়, সন্ধ্যা সন্ধ্যা ভাব, কিন্তু আমরা আমাদের ঠিকানায় এখনো পৌঁছতে পারি নাই। তো যাই হোক, আমরা আসতেছি, আস্তে 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 রাত হয়ে যায় আমাদের। তো যেহেতু গাড়ি নেই, কোনো যানবাহন নেই, আমাদের হেঁটে পাড়ি দিতে হবে। তো আমরা সবাই আস্তে 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 একটা বাড়ির কাছে আসি। আমাদের খুব পিপাসা ছিল, সে বাড়িতে আমরা যাই এবং সেখানে গিয়ে আমাদের পিপাসা তেষ্টা মেটাই। সেখানে আমাদেরকে সে বাড়ির লোকজন কিছু টিপস দেয়, অনেক ভয়ঙ্কর কিছু কথা তারা আমাকে শোনায়, আমাদেরকে শোনায় যে এই রাস্তাটা সন্ধ্যার পরে যাওয়াটা ঠিক হবে না। এখানে যেমন দস্যুদের ভয় আছে, তেমনি কিছু প্রেতাত্মর ভয় আছে। তো যেহেতু আমরা তরুণ, আমরা একসঙ্গে 8 থেকে 10 জন, আমরা এটাকে কোনো কিছু মনেই করি না, আমরা বলি যা হয় হবে, চল। বেশিরভাগ আমি চেষ্টাও করতাম, জেদ করতাম খুব। তো আমার জেদে তারা বললো ঠিক আছে, যাওয়া যাক। তো আমরা 2টা ভাগে বিভক্ত হয়ে যাই, 4 জন 4 জন গ্রুপ করি। এক গ্রুপ যাবে আগে, আরেক গ্রুপ যাবে পিছনে। পিছনে গ্রুপে আমি পড়ি, সামনের গ্রুপটা গল্প করতে 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 আমাদেরকে ছেড়ে অনেক দূরত্বে চলে যায়, আমরা পিছনে পড়ে যাই। তো তারা আমাদের কোনো খোঁজ নেয় না, আমরাও কোনো খোঁজ নিচ্ছিলাম না, 4 জন তো আছি, যাবো তো এক সময়। তারা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যায়, আমরা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। সে সময় রাত
8টা কি 8:30 হবে। গ্রাম অঞ্চলে রাত 8:30 মানে মধ্যরাতের সমান, কারণ তখন কোনো ডিশ লাইন ছিল না, ওয়াইফাই ছিল না, বিনোদন ছিল না, শুধু বিটিভি ছিল, বিদ্যুৎ ছিল না, হালকা পাতলা বিদ্যুৎ ছিল, সব এলাকায় বিদ্যুৎ ছিল না। ভূতুর একটি পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের কারো কাছে টর্চ নেই, যে কটা মোবাইল ছিল নেবু নেবু আলো ছিল। এবড়ো থেবড়ো রাস্তা, অনেক সময় আমরা হোঁচট খেয়ে পড়ে যেতাম, আবার অন্যকে ধরে উঠাতাম, মনে করতাম পেছন থেকে কেউ বা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এমনই একটি সময় আমাদের যাচ্ছিল। তো অন্ধকারে কোনটা জঙ্গল, কোনটা রাস্তা, কোনটা বাড়ি ঠিকমতো আমরা ঠাহর করতে পারছিলাম না, তার মধ্যেই আমরা যাচ্ছি। যেতে যেতে আমরা ভয়ঙ্কর এক হাওর এলাকায় পড়ে যাই, অর্থাৎ আশেপাশে কোনো কিছুই নেই। ওই যে বলেছিলাম, আমরা আমাদের আরেক গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি, তারা একদিকে চলে গেছে, আমরা আরেক দিকে চলে আসছি। আমরা হাওরের মাঝামাঝি যেতেই শিয়ালের গর্জন শুনতে পাই। তো এক শিয়াল যখন ডাক দেয়, তখন অনেক শিয়ালগুলো একসঙ্গে ডাকতে থাকে, এটাই কিন্তু শিয়ালদের ধর্ম। তো একদল শিয়াল আমাদের সামনে চলে আসে, আমরা চূড়ান্ত ভয় পেয়ে যাই, কারণ শিয়াল যদি আক্রমণ করে তাহলে সেখানে বাঁচার মতো কোনো পথ নেই। বাঘের চেয়েও হিংস্র হয় শিয়ালরা। আর যাদের বাড়ি এই এলাকায়, তারা কখনোই রাত করে না, কারণ তারা জানে যে এলাকায় ভূত প্রেতাত্মার চেয়ে শিয়ালদের আক্রমণ সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ হয়। শিয়ালগুলো আমাদের চারিদিক থেকে ধরে ফেললো, ঘিরে ফেললো। আমরা 4 জন, আমরা কি করব সেই মুহূর্তে? তো আমরা বলছি, শিয়ালগুলো আমাদের এদিকে এক নজর তাকিয়ে আছে, আমরা টর্চ ধরে আছি, অর্থাৎ মোবাইল ফোনের যে আলো, সে আলো দিয়ে, নেবু নেবু আলো দিয়ে তাদের দিকে ধরে আছে, এবং যেভাবে পারি তাদেরকে সরানোর চেষ্টা করছি। শিয়ালগুলো কোনো ক্রমে আমাদেরকে ছেড়ে যাচ্ছিল না, আমরা খুব ভয় পাচ্ছিলাম। আমরা অনেকক্ষণ সবাই মিলে আওয়াজ করতে থাকে, যেন শিয়ালগুলো আমাদের আওয়াজ শুনে ভয় পায়। তো যা হোক, একসময় আল্লাহর রহমতে আমরা সেখান থেকে রেস্কিউ হই, শিয়ালগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। প্রথমটা আমরা ওখান থেকে সেভ হই। যেতে যেতে আমরা আরেকটু আগাই, রাত কিন্তু গভীর হচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। তো আমরা এগোচ্ছি 4 জন মিলে। ভয় তো প্রথমে একটু আমাদের হয়েছে। তো আমরা 4 জন আছি, কিন্তু 4 জনের মনে অনেক ভয়, যে সামনে যেন আরো অনেক কিছু নাকি না পড়ে। তারপরে তো যেতে হবে। এ রাত্রে কোথায় থাকবো, কার বাড়িতে থাকবো, কে আশ্রয় দিবে আমাদের? আমরা অচেনা 4 জন যুবক। আমরা 4 জন আগাচ্ছি, আগাতে আগাতে আমরা এক বাঁশঝাড়ের পাশে এসে দাঁড়াই। হাওর এলাকা যেহেতু অনেক জমি, সে বাঁশঝাড় ছিল অনেক বড় এবং বিশাল এবং খুব ঘন। আমরা বাঁশঝাড়ের কাছে এসে থমকে দাঁড়াই। আমরা কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে কেউ গর্ত খুঁড়ছে। কি করব? সবাই একটু একটু ভয়ে আছি। কেউ বলছে চলো আগাই, কেউ বলছে আগানোর দরকার নেই, দেখি কি হয়। তো আমরা সবাই থমকে দাঁড়িয়ে আছি কিছু একটা দেখার জন্য। আমরা কোথাও যাচ্ছি না, কি যেন একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি। অনেকক্ষণ পর দেখলাম টর্চের একটি আলো সে ভিতর থেকে দেখা যাচ্ছে। আমরা তো আরো ভয় পেয়ে গেলাম যে হয়তো এবার ডাকাত দলের পাল্লায় আমরা পড়ছি, এবার আমরা শেষ। তো আমরা দেখতেছি যে 4-5 জন ব্যক্তি হবে এমন, সাদা কাপড়ে মোড়ানো কি একটা যেন তারা সেখানে রাখার চেষ্টা করছে।
আমরা আরো ভয় পেয়ে গেলাম যে এই রাত্রে কেউ নেই, 4-5 জন মানুষের মতো অবয়ব দেখা যাচ্ছে এবং সাদা কাফনে কিছু একটা আছে। তাহলে কোনো লাশ সেখানে দাফন করা হচ্ছে? আমরা একটু উৎসুক হই, তখন ভয়টা আমাদের কিছুটা কমে যায়, যেহেতু আমরা মানুষ দেখতে পেয়েছি। সেক্ষেত্রে আমরা একটু আগায় যাই দেখার জন্য। আগায় যেতেই দেখেছি সব উধাও, কিছু নেই। আমরা তো পুরোটাই টাসকি খেয়ে যাই। আমরা এখনই দেখলাম নাই হয়ে গেল, আমাদের ভেতরটার কাঁপতে উঠল যে নিশ্চয়ই আমাদের সামনে আরো কিছু আছে। সেখান থেকে আমরা তড়িঘড়ি করে হাঁটা শুরু করি। হাঁটতে 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 আমরা যে 4 জন যুবক ছিলাম, আমাদের মধ্যে যে ভয়টা কাজ শুরু করছে আমরা বুঝতে পারলাম। কারো মুখে কোনো কথা নাই, সবারই গলা ভয়ার্ত গলা, কেউ কোনো কথা বলছে না, চুপচাপ। তখন মনে হচ্ছিল যে আমরা সবাই একা একা, আমাদের পাশে কেউ নেই। যথারীতি আমরা আগাইতে থাকলাম। বাঁশঝাড়টা এতই ভয়ঙ্কর এবং এতই বড় ছিল যে হেঁটে আমরা শেষ করতে পারছিলাম না। আগাতে আগাতে সামনে যেতেই কোনো একটুর জন্য কোনো কিছু আমাদের সামনে ধপ করে পড়ে গেল। আমরা থমকে দাঁড়ালাম, আমরা চিৎকার করলাম, কে কে? কিন্তু কোনো শব্দ, আমরা কোনো প্রত্যুত্তর পেলাম না। দেখলাম একটি বিড়াল সামনে দিয়ে দৌড় মারছে। আমাদের আরো ভয় লেগে গেল, এই জায়গায় বিড়াল কিভাবে আসলো? পিছনে দেখলাম লাশের মতো কিছু একটা, এখন আবার বিড়াল। আমাদের বুঝতে বাকি নেই আমাদের সঙ্গে কি হবে। 4 জন সবাই কান্নাকাটি শুরু করছে যে আমরা আর বেঁচে ফিরতে পারবো না। আমি সবাইকে সাহস জোগালাম। আগাতে আছি আমরা সবাই মিলে, যাচ্ছি রাত তো গভীর হচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা আমাদের শেষ হচ্ছে না। আমরা যাচ্ছি, এতই হাঁটছি যে আমাদের পথ শেষ হচ্ছে না, এবং কেমন যেন মনে হচ্ছে যে আমরা আর হয়তো বা যেতে পারবো না। কারণ ভয় যদি একবার মনের ভিতর ঢুকে যায় তাহলে কিন্তু সে ভয়টাকে দূর করা খুব কঠিন হয়ে যায়। ভয় এমন একটা বিষয়। আমাদের 4 জনের বুকে ভয়ের একটা কাঁপুনি দিচ্ছিল। আমরা আস্তে আস্তে হাঁটছি, আমরা জোরে হাঁটতে পারতেছি না, আমাদের পা ভারী হয়ে যাচ্ছে, আমরা হাঁটতে পারছি না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। যেতে 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 কিছু একটা যেন আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, এবং একটা বাতাস আমাদেরকে এমন একটা ধাক্কা দিয়ে যায়, আমরা সবাই পড়ে যাই। তো আমরা সবাই চিৎকার করে উঠি যে আমাদের পড়তে কি হচ্ছে। তো আমাদের সাথে ছিল একটা অল্প বয়সের ছেলে, সে কান্নাকাটি শুরু করে দেয়। তো ওকে আমি বুকে জড়ায় ধরি, বলে যে ভয়ের কোনো কারণ নেই, ইনশাল্লাহ আমরা যাবই। তো যাক, আমরা আবারও উঠে দাঁড়াই। তো আমরা বললাম, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু আমরা টিকে থাকতে পারি, যুদ্ধ আমরা করবই। আমি সবাইকে সাহস দিলাম, কারণ আমি একটু সাহসী ছিলাম। ওরা সবাই আমাকে বলছে যে আমরা কি করব। তো বললাম যে আমাদের পিছনে ফেরার রাস্তা নেই, সামনে এগোনো ছাড়া। যত বাধাই আসুক আমরা সামনে আগাবো, যেহেতু আমরা একা নয় 4 জন আছি, সেক্ষেত্রে কোনো কিছু আমাদেরকে ক্ষতি করতে পারবে না, হয়তোবা ভয় দেখাবে। তোমরা সবাই শক্ত হও। আমার কথায় সবাই সাহস পায়। তো আমরা সেসময় একটা গান গাই, অর্থাৎ আমার ইন্টেনশন ছিল সবাইকে সজাগ করে রাখা। তো আমরা তালে দিয়ে দিয়ে আমরা হাছন রাজার একটা গান ধরি। সে সময় সিলেটের খুব জনপ্রিয় একটি গান, কে বানালো রে হাছন রাজার, সেই গানটি আমরা যতটুকুই পারি ভয়ে ভয়ে গাচ্ছি, অর্থাৎ আমাদের ভয়টাকে দূর করার জন্য। তো প্রেতাত্মার গান মানে না রে ভাই, গানকে মানে না। তো গান গাইতে গাইতে সবাই যাচ্ছি তালে বাজাতে বাজাতে। সামনে একটি কুকুর এসে দাঁড়ায়। আমরা আশ্চর্য হয়ে যাই, এখানে কুকুর কোথা থেকে আসলো? কুকুরটা ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আমাদের সামনে। আমরা ভাবছি কুকুরটা কি করব, আমরা তো ঠিক মতো কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারে। তো কুকুরটাকে আমরা তাড়ানোর চেষ্টা করছি,
শব্দ করে। তো পাশে একটা লাঠি পড়েছিল, ওই লাঠি দিয়ে, ওই যে বলছিলাম একটা দুষ্ট ছেলে ছিল আমার সাথে, আমার রুমমেট, ও করে বাড়ি মারে কুকুরটিকে। কুকুর এক বাড়ি খেয়ে দৌড়। এতে আমাদের সাহস খুব ভালো হয়, বা সাহস জাগে ওকে দেখার পরে, যে যা হোক একজন সাহস করে একটাকে প্রতিহত করতে পারছে। আমরা সবাই সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছি। বললাম যে ইনশাআল্লাহ আমাদের আর কোনো ক্ষতি হবে না। যেতে 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 আমরা লাস্ট টপিকসে আসবো। এটা আমাদের আইডিয়া যে হয়তো বা বাচ্চাটা শেষের দিকে। সে সময় যে ঘটনা ঘটলো এটা আমরা কল্পনাও করতে পারি নাই। অটোমেটিক্যালি আমরা যাচ্ছি, হঠাৎ করে বাজার থেকে কোনো একটা লাশ আমাদের সামনে ঝুলে আসে। আমরা তো চমকে উঠে চিৎকার করে শুনলাম, লাশ কোথা থেকে আসলো? লাশ ঝুলে আছে সাদা কাপড়ে মোড়ানো। কারণ আপনারা বলতে পারেন হয়তো যে অন্ধকার আপনারা কিভাবে দেখলেন? অন্ধকারে দেখবেন সাদা জিনিসগুলো খুব চকচকে দেখা যায়। আর সেটা যে একটা লাশের অবয়ব ঝুলে আছে সেটা আমরা সহজে বুঝতে পারছি, কারণ পা বাঁধা, মাথার উপরে পেঁচানো। কফিনটা যেভাবে একটা লাশকে দাফন করায় ঠিক সেরকম একটা দেখা যাচ্ছে। সেই মুহূর্তে আমরা এতটা চিৎকার চেঁচামেচি করছি যে আমাদের কেউ রেস্কিউ করুক, কেউ আমাদেরকে সেভ করুক। সে জায়গায় পাশে একটি বাড়ি ছিল, আমরা জানতাম না। সেই পাশের বাড়ি থেকে লোকজন দৌড়ায় আসে, টর্চ নিয়ে দৌড়ায় আসে, বলে কারা কারা কারা, বলে দেখে যে আমরা 4 জন অলরেডি আমরা মাটিতে পড়ে গেছি। তারা আমাদেরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে পানি টানি দেয় এবং তারা আমাদেরকে সুস্থ করে তোলে। এবং তারা জানতে চায় আমরা কোথা থেকে আসছি। তারা বলে এত রাত্রে তোমরা কেন দিতে যাচ্ছিলে, এই জায়গাটা তো ভয়ঙ্কর ছিল। তো শেষ জানতে চায় আমরা কি দেখেছি। তো বললাম আমরা এই ঘটনা আমরা এই দেখেছি। বলছে হ্যাঁ, এখানে এরকম ঘটনা আছে। কারণ হচ্ছে এখানে এক নারী, মধ্যবয়সী এক নারী গলায় ফাঁসি দিয়ে গলায় কি বলবো যে আত্মহত্যা করে, গলায় রশি পেঁচিয়ে। আর এই দৃশ্যটা অনেকেই দেখে এখানে, আর সে কারণে এই রাস্তা দিয়ে কেউ যায় না। এই রাস্তাটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে রাত্রেবেলায়। এবং অনেকেই আছে যে এই দৃশ্য দিয়ে অনেকেই এতটা ভয় ভীত যে অনেকে মারা হয়ে গেছে দৃশ্যটা দেখে। তো হয়তোবা আল্লাহ আমাদেরকে সেভ করবেন, সে কারণে আমাদের কোনো ক্ষতি হয় নাই। তো যা হোক, আমরা যেহেতু কম বয়সের ছেলে ছিলাম, সেহেতু সেই বাড়ির মালিকের একটু আমাদের পরে কি বলবো অনুকম্প হলো। তারা বললো ঠিক আছে, তোমরা আজকে রাতটা আমাদের এখানে থেকে যাও, পরের দিন সকালে তোমরা যাবে। কারণ সামনে যে আরো পথগুলো আছে আরো ভয়ঙ্কর, এমন হতে পারে যে তোমরা ডাকাত দলের হাতে পড়তে পারো। তো আমরা ঠিক আছে, ওনাকে আমরা অনেক ধন্যবাদ দিলাম এবং আমরা সবাই সেখানে রাত্রি যাপন করলাম। মূলত আজকে ঘটনাটি এটাই ছিল। যদি তোমাদের কারো ভালো লেগে থাকে আমাদের সাপোর্ট করবে এবং শেয়ার করবে। পরবর্তী 7 নম্বর এপিসোড দেখার অপেক্ষা থাকবে। এবং আমরা যেহেতু বলেছি যে শুধু শুনবেই না, এখানে আমরা আরও অনেক কিছু কি বলবো যে যুক্ত করতে যাচ্ছি, যেটা অনেক ভয়ঙ্কর কিছু মুভি আমরা বাংলায় এক্সপ্লেন করে তোমাদেরকে দেখাবো, শোনাবো। তো যারা দেখছো শুনছো এতক্ষণ থাকছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন নতুন নতুন কিছু আমরা ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পাও। এবং একটা কথা মনে রাখবে, আইন কখনো নিজের হাতে তুলে নেবে না। দণ্ডনীয় অপরাধ থেকে নিজেকে দূরে রাখবে, আইনকে শ্রদ্ধা করবে। এবং সবাই আগামী এপিসোড দেখার জন্য সুন্দর থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। গুড নাইট।